যেখানে আমরা ছিলাম এখানে ছিলাম ইন কোডিং স্ট্যান্ড, যেটা হচ্ছে ইন কোডিং স্ট্যান্ড 5 প্রাইম 3 প্রাইম, এটা তো পড়া হয়েছে, রিভার্স পজিশনে থাকবে, কোনো অসুবিধা নেই, এটা বুঝেছি আমরা। দ্য টার্মিনেটর ইজ লোকেটেড টুয়ার্ডস 3 prime end downstream and coding stand of the coding stand, and it usually defined as end of the process of termination. তাহলে টার্মিনেশন পয়েন্ট যেটা, সেটা কি করবে না ট্রান্সক্রিপশনের শেষ অবস্থা প্রকাশ করবে, ঠিক আছে, শেষ অবস্থাটা প্রকাশ করবে। তার আগে থাকে হচ্ছে রো ফ্যাক্টর থাকে, আবার রো ডিপেন্ডেন্ট হতে পারে, রো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। দেয়ার ইজ অ্যাডিশনাল আপস্ট্রিম ডাউনস্ট্রিমের কথাও আলোচনা করছি। সাম অফ দ্য প্রপার্টিজ অফ দিস সিকোয়েন্স জিন এক্সপ্রেশন, জিন এক্সপ্রেশন বলতে আমরা ল্যাক অপারেশনে পড়বো, আর একটা কি দুটো ক্লাসের পরেই আমরা চলে যাব ল্যাক অপারেশনে, সেখানে আমরা এই জিনিসটা আরও ডিটেলস আমরা বুঝতে পারবো। এনসিইআরটির থেকে একটু বাইরে বেরিয়ে আসলাম, এটা না জানা থাকলে তুমি কিন্তু পরবর্তীতে একটু দ্বন্দ্বে পড়ে যাবে। যেটা বলেছিলাম যে কোন অংশটা কার্য করবে, আপস্ট্রিম কাকে বলবো আর ডাউনস্ট্রিম কাকে বলবো, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে টিপিক্যাল প্রোমোটার ইকোলাই, মানে একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, নট তার মানে প্রোক্যারিওটসের ক্ষেত্রে আলোচনা করছি, ঠিক আছে। প্রোক্যারিওটসের আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম, নন টেমপ্লেট মানে হচ্ছে এই যে এখানে নন টেমপ্লেট বলা হচ্ছে, তার মানে কি কোডিং স্ট্যান্ড, আর 3 প্রাইম মানে টেমপ্লেট স্ট্যান্ড, ক্লিয়ার আছে। এই যে সিকোয়েন্সটা এটিসি সিটি টিজি এছাড়া এখানে চলতে থাকবে, চলতে গিয়ে -10 এর দিকে কিন্তু -180 অবধি আছে, থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে। তাহলে এর মাঝখানে টাটা এটি যে স্ট্যান্ডে থাকবে সেটা হচ্ছে কোডিং স্ট্যান্ড, ভালো করে বুঝে নাও। টাটা এটি কোথাও দেখতে পাচ্ছ? টাটা এটি দেখো এখানে আছে টাটা এটি, অতএব এটা কোডিং স্ট্যান্ড। কোডিং স্ট্যান্ডে অলওয়েজ টাটা এটি যা যা থাকবে পরে কোডিং স্ট্যান্ডের উপরে পড়ে থাকবে। এখানে 17টা বেস পেয়ার ওপেন হবে, 17+1 হতে পারে। এই বেস পেয়ার ওপেন হয়ে এটা ওপেন কমপ্লেক্স তৈরি করবে। কে তৈরি করবে জাস্ট এখন এটুকু জেনে রাখো, পরবর্তীতে বুঝতে পারবে। নেক্সট কি, এখানে দেখো যেটা হচ্ছে 30% রিজনে টিটিজিএসিএ যেখানে থাকবে সেটা হচ্ছে কোডিং স্ট্যান্ড, টিটিজিএসিএ, অতএব এটা কোডিং স্ট্যান্ড। কোডিং স্ট্যান্ডের উপর ডিপেন্ড করে কিন্তু এই সিকোয়েন্স, এটাকে বলা হয় রিকগনিশন সাইট। এটাকে চিনতে পারবে কে? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, সে চিনতে পারবে এই জায়গাটা, চিনে কোথায় বসবে এইটা সমেত টাটা এটি, টাটা বক্স বা পিবনাউ বক্স বলা হবে। কাকে বলা হবে? এই টাটা বক্সকে পিবনাউ বক্স বলা হয় ইন কেস অফ প্রোকিওর, আর যদি ইকুইড হয় টাটা বক্সকে বলা হয় হগনেস বক্স। এর সামনে যা অংশ থাকবে তাকে বলা হবে আপস্ট্রিম, পরবর্তী যা থাকবে তাতে বলা হবে ডাউনস্ট্রিম, ঠিক আছে। -10 রিজিয়নে থাকবে হচ্ছে টাটা বক্স কোডিং, এবং এটা কি হচ্ছে স্টেবল আর ক্লোজ কমপ্লেক্স তৈরি করবে ডিএনএর সঙ্গে আরএনএ পলিমারেজ, ক্লোজ কমপ্লেক্স অ্যান্ড ওপেন কমপ্লেক্স। এটা আরও ডিটেলসে বুঝতে হবে, এখন বুঝতে তোমার একটু অসুবিধা হচ্ছে আমি জানি। তাহলে কনসেনসাস সিকোয়েন্স কোনটা? দুটোকেই কনসেনসাস সিকোয়েন্স বলা হচ্ছে, কিন্তু এই 35 এটা হচ্ছে রিকগনিশন সাইট, N17 মানে নিউক্লিওটাইড 17 ওপেন হয়, ক্লিয়ার আছে। তারপরে একটা এরিয়া থাকে 5 to 9, এত তোমার না মনে রাখলেও চলবে। তারপর থেকে শুরু হচ্ছে ওটা স্টার্ট করছে হচ্ছে এখান থেকে আরএনএ তৈরি করা শুরু হচ্ছে, ঠিক আছে। এইটুকু তুমি বোঝো। আর যে লেখাগুলো আছে লেখাগুলো কিন্তু তোমরা একবার করে দেখবে, ওগুলো আমি যাচ্ছি না ডিটেলসে। নেক্সট হচ্ছে এই এতক্ষণ বলছিলাম যে -10 রিজিয়ন থাকবে হচ্ছে কোনটা? 5 প্রাইমে থাকবে টাটা এটি মানে এই সিকোয়েন্সটা কোথায় আছে? এই ওপরের প্রাইমে আছে, এইখানটায় আছে, ঠিক আছে।
আর TTGACA এই যে রিকগনিশন সাইটটা কোথায় আছে না, এই পজিশনে আছে। এই পজিশনকে চিনতে পারবে কে? RNA পলিমারেজ। RNA পলিমারেজ হচ্ছে একটা কোর এনজাইম, তার সঙ্গে সিগমা ফ্যাক্টর যখন যুক্ত হয় তখন হয়ে যায় হলো এনজাইম। এই সিগমা ফ্যাক্টর কিন্তু একে চিনতে পারে, চিনতে পেরে RNA পলিমারেজকে এখানে আসবে, জুড়বে সমস্ত কিছু, যেই পলিমারাইজেশন শুরু হবে তখন সিগমা ফ্যাক্টর বেরিয়ে যাবে। এই যে কথাগুলো বলছি এগুলো পরে কিন্তু সবগুলো আমরা দেখব, মনে রাখবো কিন্তু কথাগুলো। ট্রান্সক্রিপশন ইউনিট অ্যান্ড দ্য জিন। ট্রান্সক্রিপশন ইউনিট কি বুঝে গেছি? A gene is defined as a functional unit of inheritance. তাহলে জিন কি? একটা ফাংশনাল ইউনিট, ফাংশনাল দ্যাট ইজ সিস্টন। সিস্টন ইজ এ মিনিমাম লেন্থ অফ DNA fragments which express the characteristic features of a particular species in particular characters. তাহলে তাকেই বলবো, যেটা আবার কি বংশ পরম্পরায় যাবে, সেটাই হচ্ছে জিন। জিনটা সম্বন্ধে আমরা জানি, জিনস আর লোকেটেড অন DNA and is difficult to literally define a gene in terms of DNA sequence. কিন্তু প্রকৃতপক্ষে আমরা জিনের কোন জায়গাটায় যে জিন আছে কোনটা, তা কিন্তু লিটারালি আমরা বলতে পারি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। আমরা সব জেনেছি, এখনও কিন্তু জিনের যে কোন অংশটা কীভাবে কাজ করে যাচ্ছে টোটাল ব্যাপারটা আমরা জানি না। সেই জন্য জিনস আর লোকেটেড অন DNA and it is difficult to literally define a gene in terms of DNA sequence. কোন সিকোয়েন্সের জন্য? The DNA sequence coding for tRNA or RNA, rRNA molecule also define a gene. তাহলে tRNA যে সৃষ্টি হচ্ছে সেটাও জিন, rRNA যে তৈরি হবে সেটাও জিন, mRNA যে তৈরি হবে সেটাও একটা জিন, অন্য কোনো ক্যারেক্টার যে তৈরি হবে সেটাও একটা জিন। তাহলে সেই জন্য কোন জিনটা লোকেটেড কোন ডিএনএতে, সেই জিনটা প্রপারলি কী সিকোয়েন্স সেটা ডিফাইন করা লিটারালি আমাদের ক্ষেত্রে খুব অসম্ভব ব্যাপার। কারণ অনেক সময় অনেক জায়গায় এই ডিএনএর লোকেশান চেঞ্জ হয়ে যেতে পারে, ডিএনএর ফাংশনাল ইউনিট চেঞ্জ হয়ে যেতে পারে, ট্রান্সক্রিপশনাল ইউনিটও চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জন্য এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। জিনস আর লোকেটেড অন DNA and it is difficult to literally define a gene in terms of DNA sequence. নেক্সট যেটা বলছে সিস্টন। সিস্টন ইজ ডিফাইন্ড এজ এ ফাংশনাল ইউনিট অফ জিন। ঠিক আছে, আগেই বললাম ইট ইজ এ সেগমেন্ট অফ DNA হুইচ কন্টেন্টস সিগনাল ফর কোডিং অফ সিনথেসিস এ পলিপেপটাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম লাইন বাই লাইন বোঝো। তাহলে সিস্টন হচ্ছে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, ট্রান্সক্রিপশন ফাংশনাল ইউনিট একটা নির্দিষ্ট অংশ, যেই সেগমেন্টটা কী করবে না একটা সিগন্যাল সে নিতে পারবে, কোডিং করতে পারবে, কোডিং করে একটা পলিপেপটাইড তৈরি করতে পারবে। কার মাধ্যমে? mRNA সৃষ্টি করবে, rRNA সৃষ্টি থাকবে এবং tRNA সৃষ্টি থাকবে, তাদের তিনজনের মাধ্যমে পলিপেপটাইড তৈরি করবে বাই ট্রান্সলেশন প্রসেস। সিস্টন তখনই সে ফাংশনাল। দ্য স্ট্রাকচারাল জিন ইন এ ট্রান্সক্রিপশন ইউনিট ইজ মনোসিস্টেনিক। কোথায়? ইউক্যারিওট। একটি যদি জিন থাকে তাহলে মনোসিস্টেনিক ওয়ান জিন, অনেক যদি জিন থাকে জিন 1, জিন 2, জিন 3 থাকতে পারে। তার আগে অপারেটর, তার আগে প্রোমোটার, তার আগে রেগুলেটর। রেগুলেটর কিন্তু এই অপারেটরের সঙ্গে থাকে না, তারপরে হচ্ছে টার্মিনেটর। এগুলোকে বলা হয় অপেরন। A promoter to structural gene is called operon. Operon is a group of gene যারা একসঙ্গে থাকবে তাদের বলা হয় অপেরন। যদি একের অধিক স্ট্রাকচারাল জিন থাকে তাহলে পলিসিস্টেনিক ফাউন্ড ইন প্রোক্যারিওটস, আর ইউক্যারিওটে থাকবে মনোসিস্টেনিক, একটি করে থাকবে। কারণ ইউক্যারিওটের ক্ষেত্রে জিন 1-এর মধ্যে এক্সন ইন্ট্রন সবই থাকে। কি থাকবে? জিনের মধ্যেই থাকবে হচ্ছে এই জিন মানে এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন। তাহলে এই জন্য কিন্তু পলিসিস্টেনিক হচ্ছে কার? তোমার হচ্ছে ইয়ের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আর মনোসিস্টেনিক হয়ে যাচ্ছে তখন এই মনোসিস্টেনিক, একটাই সিস্টন, সিঙ্গেল সিস্টন, অন্য কাউকে নিতে পারবে না।
ঠিক আছে। এবং এই জিনের মধ্যেই কিন্তু স্প্লিট ভাগ করা থাকবে ইন কেস অফ ইউক্যারিওটিক, মানে একটা জিন আছে, জিনের মধ্যে এক্সন ইন্ট্রন এরকম ভাগ করা থাকবে। আর যখনই একটি জিন থাকবে তখন হচ্ছে পলিসিস্টনিক মনোসিস্টনিক ইন কেস অফ ইউক্যারিওটিক। আর যখন অনেকগুলো জিন, যেমন আমরা দেখতে পাবো ল্যাকোপেনের ক্ষেত্রে ZYA, বিটা গ্যালাক্সিডের পারমিয়েজ অ্যাসিটাইলেজ ট্রান্সফারেন্স, এই যে জিনগুলো থাকে এগুলো পরপর থাকে এবং এর কিন্তু অপারেটর অংশ রেগুলেটর অংশ, অপারেটর প্রোমোটার রেগুলেটর সব এক। In prokaryote the primary transcript is equivalent to mRNA। কেন বলা হলো এই যে এই এক্সট্রা কথা বললাম, কারণ এখানে স্প্লিট করার দরকার হয় না, এখানে ভাঙার দরকার হয় না, সেই জন্য mRNA ইকুইভ্যালেন্ট হয়। mRNA হচ্ছে ম্যাচিওর আরএনএ, আর HNRNA হচ্ছে হেটারোনিউক্লিয়ার আরএনএ, যার মধ্যে এক্সন ইন্ট্রন থাকে ফাউন্ড ইন কেস অফ ইউক্যারিওটস। প্রোক্যারিওটসের মধ্যে দেখো আমি ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার হচ্ছে রেগুলেশন অফ ট্রান্সক্রিপশনের, এটা হচ্ছে রেগুলেশন অফ ট্রান্সলেশনের জায়গা। এখানে কি হলো, প্রাইমারি স্ক্রিপ্ট তৈরি করছে, দেখো একটা AUG ইনিশিয়েশন কোডন, আমরা জানি কি সব ক্ষেত্রেই AUG আসবে ইনিশিয়েশন কোডন, এবং মিথিওনাইন ফর্মুলেটেড মিথিওনাইন আসবে হচ্ছে ইন কেস অফ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে শুধু মিথিওনাইন। এবং UAG রিভার্স UGA, এই তিনটে হচ্ছে টার্মিনেশন কোডন। ওখের, অ্যাম্বার, ওপাল, মনে রেখো এই তিনটে হচ্ছে টার্মিনেশন কোডন, এর মাধ্যমে টার্মিনেট হবে। এবং পকেটের ক্ষেত্রে যে জিনটা বেরিয়ে আসবে একটাই জিন, তাহলে এটা পলিসিস্টনিক। কারণ কি এখানে যখন বেরিয়ে আসছে একসঙ্গে অনেক জিন থাকতে পারে, ঠিক আছে। ইন ইউক্যারিওটস দ্য মনোসিস্টনিক স্ট্রাকচার জিনস হ্যাভ ইন্টারাপ্টেড, বাধাপ্রাপ্ত হয় কোডিং সিকোয়েন্সকে বাধাপ্রাপ্ত করে কার দ্বারা না, ইন্ট্রনের দ্বারা। এই যে কোডিং সিকোয়েন্সটা দ্বারা দ্যাট ইজ দ্য জিন ইন দ্য ইউক্যারিওটিক স্প্লিট। তাহলে কি বলছে, এই হচ্ছে mRNA থেকে আমার জিন বেরিয়ে এসছে, মনে করো ডিএনএ থেকে এই ডিএনএ ছিল, ডিএনএ থেকে এই mRNA তৈরি হয়েছে, তাহলে এটা ক্যাপিং তৈরি হয়েছে। ক্যাপিংটা কি 5 প্রাইম টু 5 প্রাইম, এটা 5 প্রাইম ছিল, 5 প্রাইমে 5 প্রাইম যুক্ত হয় ক্যাপিং, এবং সেখানে কি 7GTP ক্যাপ, 7 মিথাইল মানে গুয়ানিডিন হচ্ছে দুটো ফর্ম থাকে, দুটো থাকে এরকম, মনে করো এরকম দুটো থাকে, তার 7 প্রাইমে থাকে হচ্ছে CH3 মিথাইল, এই মিথাইল ফর্ম থাকে বলে 7 মিথাইল। এই মিথাইলের জন্যই কোনো একটা mRNA 5 প্রাইমে আরেকটা mRNA যুক্ত হতে পারে না, কারণ দেখো সাইটোপ্লাজমে অহরহ প্রোটিন তৈরি হয়ে যাচ্ছে, হাজার mRNA তৈরি হচ্ছে, তো একটার সঙ্গে তো একটা লেগে যাবে, যাতে না হতে পারে সেই জন্য 5 প্রাইমে ক্যাপিং তৈরি হচ্ছে। এবং এখানে কি হচ্ছে না, প্রথমে আসছে হচ্ছে তোমার হচ্ছে এক্সন, ইন্ট্রন, আবার এক্সন, আবার ইন্ট্রন, এই ইন্ট্রনকে কেটে ফেলতে হচ্ছে স্প্লাইসিং। এই স্প্লাইসিং করার আগে এখানে হচ্ছে ক্যাপিং, এখানে হচ্ছে টেলিং হয়, পলিএটেল 200 থেকে 300টা পলিএটেল যুক্ত হয় ইন কেস অফ ইউক্যারিওটিক কথা বলছি। তারপরে হচ্ছে স্প্লাইসিওজোম, ওয়ান টাইপ অফ রাইবোজাইম, স্প্লাইসিওজোম এনজাইম, ঠিক আছে, তার মাধ্যমে ম্যাচিওর মেসেঞ্জার RNA তৈরি হবে, যাতে শুধু এক্সন। খবরদার ভুল করো না, এগুলো যে অনেকগুলো জিন মনে করো না, কিন্তু জিন কিন্তু একটাই, এবং এই পার্টগুলো আলাদা করা ছিল কার দ্বারা না, ইন্ট্রনের দ্বারা।
এই ইন্ট্রনের দ্বারা ভাগ করা ছিল বলে এখানে একটু না বললে তোমাদের দ্বন্দ্ব থাকছে, ইন্ট্রন তাহলে থাকছে কেন? এই ইন্ট্রনগুলো আজ থেকে হাজার হাজার বছর আগে এক্সন হিসাবে কাজ করেছে, তারা বিবর্তনের সাপেক্ষে অকেজ হয়ে ইন্ট্রন হিসেবে থেকে গেছে, কিন্তু নষ্ট হয়ে যায়নি। এই ইন্ট্রন এবং রেপিটেটিভ যে সিকোয়েন্স, সেইগুলোই কিন্তু একটা অ্যানিমেল থেকে আরেকটা অ্যানিমেলকে পার্থক্য তৈরি করবে। এবং এই তোমার ইন্ট্রনের পরিমাণ হচ্ছে 99% মতন, যার জন্য যত প্রাণী উন্নত তত ইন্ট্রনের পরিমাণ বেশি। তাহলে কি কোনো যদি আঘাত খায় তাহলে ইন্ট্রনের আঘাত খাওয়ার পরিমাণটা বেশি, সেই জন্য মিউটেশনটা কম হবে। মিউটেশনটা কম হয় কাদের ক্ষেত্রে? ইউক্যারিওটিক, বিশেষ করে মানুষের ক্ষেত্রে মিউটেশন কম হচ্ছে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে মিউটেশন অনেক বেশি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কেন বেশি? সেখানে ইন্ট্রন নেই, আঘাত খাচ্ছে মানে সঙ্গে সঙ্গে মিউটেশন। ক্লিয়ার? নেক্সট লাইন কি বলছে? দ্য কোডিং সিকোয়েন্স or express sequence are defined as exon। তাহলে যেটা এক্সপ্রেস করবে সেটা হচ্ছে এক্সন, যেটা এক্সপ্রেস করবে না, বাধা দেবে, যেটা করবে সেটা হচ্ছে ইন্ট্রন। হুইচ অ্যাপেয়ার ইন ম্যাচিওর অর প্রসেসড আরএনএ। শুধুমাত্র এক্সনই থাকবে হচ্ছে ম্যাচিওর আরএনএতে, ইন্ট্রন থাকবে না। বাই দ্য প্রসেস অফ স্প্লাইসিং একটা এনজাইম স্প্লাইসিওজোম 4টে পার্ট সেটার সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে এবং এগুলোকে কেটে বাদ দিয়ে দেয়। দ্য এক্সন আর ইন্টারাপ্টেড বাই ইন্ট্রন। ইন্ট্রনস আর ইন্টারভেনিং সিকোয়েন্স দ্যাট ডু নট অ্যাপিয়ার ইন ম্যাচিওর প্রসেস। তাহলে ইন্ট্রন কখনোই ম্যাচিওরে থাকবে না। দ্য স্প্লিট জিন অ্যারেঞ্জমেন্ট ফার্দার কমপ্লিকেটস দ্য ডেফিনেশন অফ জিন in terms of DNA segment। কি বলছি? স্প্লিট জিন অ্যারেঞ্জমেন্ট ফার্দার কমপ্লিকেটস। স্প্লিট জিন আবার কমপ্লিট করে ডেফিনেশন অফ জিন, কারণ কোন জায়গাটায় কোন জিন আছে সেটা ধরাটা খুব মুশকিল পড়ে যায় এই স্প্লিট জিনের জন্যই। ডিএনএ সেগমেন্টের কোন জায়গায় কী আছে, কারণ ইন্ট্রন থেকে এটাকে আলাদা করে রাখে। ইন ইউক্যারিওটস দ্য প্রাইমারি ট্রান্সক্রিপ্ট mRNA ইজ এ প্রিকারসার অফ মেসেঞ্জার আরএনএ। প্রি মেসেঞ্জার আরএনএ প্রিকারসার প্রি মেসেঞ্জার আরএনএ হচ্ছে প্রিকারসার কার না? ম্যাচিওর বা মেসেঞ্জার আরএনএ। দ্য pRNA ইজ মডিফাইড ইন বোথ এন্ডস। তাহলে দুটো মাথাতেই 5' এবং 3' দুটো প্রাইমেই হবে। এখানে টেইলিং হবে, এখানে ক্যাপিং হবে। ক্লিয়ার? অ্যান্ড ইন্ট্রনস আর রিমুভ, যা বললাম এতক্ষণ, টু প্রডিউস mRNA। দেখো খুব সংক্ষেপে কথাগুলো বলেছে, কিন্তু ডিটেলস আমাদের জানতেই হবে। আফটার প্রসেসিং mRNA ইজ এক্সপোর্টেড টু সাইটোপ্লাজম ফর ট্রান্সলেশন। তার মানে কি? মডিফিকেশান যখন হচ্ছে, মডিফিকেশানটা কোথায় হচ্ছে? নিউক্লিয়াসের মধ্যে, মাথায় রেখো কিন্তু। ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিজমের মধ্যে স্প্লাইসিং মানে ইন্ট্রনকে বাদ দেওয়া, সব কিছু হয়ে যাচ্ছে কার মধ্যে না? নিউক্লিয়াসমের মধ্যে। তারপরে নিউক্লিওপোর থেকে বেরিয়ে আসছে সাইটোপ্লাজমে ম্যাচিওর mRNA এবং সেখানে এসে ট্রান্সলেশন করছে। দেখো ক্লিয়ার? এবার এই যে ডায়াগ্রামটা এনসিইআরটি বলেছে, ডায়াগ্রাম আমি দিয়ে দিচ্ছি। এখানে এক্সন টু ইন্ট্রন, তাহলে এই হচ্ছে ডিএনএটা ছিল, ডিএনএটা এরকম ছিল। সেখান থেকে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট, তারপরে mRNA, তার মধ্যে কি? ক্যাপিং, 5 প্রান্তে ক্যাপিং। AUG হচ্ছে ইনিশিয়েশন কোডন, এখানে মিথিওনাইন যুক্ত হবে। আর এটা হচ্ছে ট্রান্সক্রিপশন তৈরি করবে, এটা হচ্ছে টার্মিনেশন কোডন। গুড। আর এটা হচ্ছে পলিএটেল। তাহলে ফার্স্ট এবার পরীক্ষায় এসেছিলো প্রথম, মানে সিকোয়েন্স সাজাতে এসেছিলো, দেখেছো? এবার কিন্তু অ্যাসানসাইজেশন আসেনি, কিন্তু এইভাবে এসেছিলো। প্রথমে কোনটা? প্রথমে হচ্ছে ক্যাপিং হবে, তারপর হচ্ছে টেলিং হবে, তারপর হচ্ছে স্প্লাইসিওজোমের মাধ্যমে স্প্লাইসিং হবে, নেক্সট ম্যাচিওর mRNA বেরিয়ে যাবে সাইটোপ্লাজমে, তারপরে হবে এটা ট্রান্সলেশন হবে, তারপরে হবে প্রোটিন সিনথেসিস হবে। ক্লিয়ার? Inheritance of a character is also affected by promoter and regulator sequence of a structure gene. Clear?
ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার সবসময় এফেক্ট হয় প্রোমোটার আর রেগুলেটর জিনিসের মাধ্যমে, যেমন বিভিন্ন কারণে প্রোমোটার এবং রেগুলেটর জিন এক্সপ্রেশনে বাধা দেয়, সেই জন্য যেতে পারবে না, আবার বাধা নাও দিতে পারে। সেই জন্য ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে লাইন তুলে দেবে কোশ্চেন, প্রোমোটার অ্যান্ড রেগুলেটর সিকোয়েন্স। হেন্স sometimes the regulatory sequence loosely defined as regulatory genes, even though these sequence do not code for any RNA or protein. এটা কোথায় পাবো? এগুলো আমরা পড়বো হচ্ছে জিন এক্সপ্রেশনে। জিন এক্সপ্রেশন দেখব যে রেগুলেটরি জিন কখনোই আরএনএ আর প্রোটিন তৈরি করে না, সে ইনহিবিটর তৈরি করতে পারে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝে লুজলি ডিফাইন্ড, হালকাভাবে রেগুলেটরি জিনসকে গিফট করতে হচ্ছে কি না, ডু নট কোড ফর এনি প্রোটিন আর ডিএনএ। এনসিআরটির বাইরে এইভাবে তুমি জিনিসটা বোঝো। কোডিং স্ট্যান্ড মনে করো এটিজি, কোডিং স্ট্যান্ড মানে 5' টু 3' আছে, তাহলে টেমপ্লেট স্ট্যান্ড 3' টু 5'। তাহলে একে এই যে এই টেমপ্লেট স্ট্যান্ড একে আমরা কি করব না, টেমপ্লেট করে এমআরএনএ তৈরি করলাম, এই এমআরএনএ। তাহলে এমআরএনএ কার মতন হবে না, এর মতন হবে। দেখো এ ইউজি তৈরি হচ্ছে ফার্স্ট, এটাকে ইনিশিয়েশন কোডন বলছি। এবার এই ইউজিকে এই কোডনকে চিনবে কে, নোডক টিআরএনএ। তাহলে টিআরএনএর এই যে অ্যান্টিকোডন ইউএসি, এই যে ইউএসি এটা অ্যান্টিকোডন মিলবে, এইখানে থাকবে মিথিওনাইন অ্যামাইনো অ্যাসিড। খুব চিন্তা করে এই পার্টটা দিয়েছি, ভালো করে বুঝে নিও যে কোডন স্ট্যান্ড তার অ্যান্টিকোডন স্ট্যান্ড, মানে কোডন যদি স্ট্যান্ড হয় তার টেমপ্লেট তাহলে কী হবে, টেমপ্লেট যদি এই হয় তাহলে এমআরএনএ কী হবে, এমআরএনএ কোডন কী হবে, এমআরএনএ যদি এই হয় তাহলে টিআরএনএতে অ্যান্টিকোডন কী হবে, টিআরএনএতে অ্যান্টিকোডন যদি এই হয় তাহলে সে নির্দিষ্ট একটা অ্যামাইনো অ্যাসিড বহন করতে পারে। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড একটি নির্দিষ্ট কোডনকে চিনতে পারে। হ্যাঁ, তাই বলে কি একটি নির্দিষ্ট, তাহলে তা সত্ত্বেও বলছি ওবলিং হাইপোথিসিস আমরা পড়বো, সেখানে আমরা বুঝবো যে এর কিছুটা ব্যতিক্রমও আছে। ঠিক আছে, এগুলো আর বোঝানো না, সেম জিনিস। টাইপস অফ আরএনএ অ্যান্ড দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন। প্রথমে আমি প্রোক্যারিওটসের মধ্যে ঢুকছি। ইন ব্যাকটেরিয়া 3 মেজর টাইপস অফ আরএনএ, mRNA, messenger, tRNA and rRNA. All 3 are needed synthesis of protein synthesis. ঠিক আছে, প্রোটিন সিনথেসিসের দরকার, এর বোঝানোর কিছু নেই। mRNA প্রোভাইড দ্য টেমপ্লেট, mRNA কী করছে, টেমপ্লেট দিচ্ছে। tRNA বিডিংস অ্যামাইনো অ্যাসিড, tRNA কী করছে, tRNA দুটো হাত, এই 5' আর হচ্ছে 3', এই দুটো এসে এরকম আসে, এই আসে, এই এরকম যায়। এই 5'-এর এটা হচ্ছে ডিলুপ, ডিলুপে এখানে কি করে না, এখানে একটা এনজাইম আছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস, এ ঠিক করে এই 3'-এ আমরা পড়বো কি 5' থেকে পড়তে সবসময় আমরা জানি, তাহলে এখানে বলবো হচ্ছে সিসিএ, এর সঙ্গে ওএস গ্রুপ থাকবে। এই ওএস গ্রুপের সঙ্গে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, COOH এর OH এর সঙ্গে যুক্ত করবে এটা। তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড 1 যদি হয় তাহলে এখানে NH2, তাহলে এখানে একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করে এখানে যুক্ত হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড 1। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি হবে না, একটা বন্ড তৈরি হবে, ভালো করে বুঝে নাও কিন্তু। তাহলে COO, এখানে যে বন্ডটা তৈরি হবে পরে আমরা ট্রান্সলেশনে ইন ডিটেলসে বুঝবো, পরে আসছে এটাই। অ্যামাইনো অ্যাসিড তাহলে এক হাতে কি করবে না, এক হাতে অ্যামাইনো অ্যাসিড নেবে 3'-এ, আর এই অ্যান্টিকোডন যে এখানে অ্যান্টিকোডন 3টে থাকবে অ্যান্টিকোডন, এই অ্যান্টিকোডন দিয়ে সে কী করবে না এমআরএনএর কোডকে পড়বে। তাহলে ডুয়াল ফাংশন টিআরএনএ কোড পড়ে সেই জায়গাটায় হাইড্রোজেন বন্ড সৃষ্টি করা। তাহলে টিআরএনএ ব্রিংস অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড রিডস দেন কোড, রিড উইথ দ্য হেল্প অফ অ্যান্টিকোডন, কী দিয়ে কোডটা পড়বে, উইথ দ্য হেল্প অফ অ্যান্টিকোডন। অ্যান্ড আরআরএনএ প্লে স্ট্রাকচার অ্যান্ড
ক্যাটাটালিক রোল কী করবে না গঠনগত অবস্থান দেবে এবং এ ক্যাটাটালিক রোল করবে 23 ইন কেস অফ প্রোক্যারিওট 23S rRNA, ইন কেস অফ ইউক্যারিওট 28S rRNA, যাকে যে পেপটাইডাল ট্রান্সফারেজ এনজাইম এনজাইমের মাধ্যমে পেপটাইড বন্ড তৈরি করে ডিউরিং ট্রান্সলেশন। ভালো করে বুঝো কিন্তু, এটা কিন্তু এনসিআরটি লাইন। কিন্তু এমআরএনএ টেমপ্লেট দেবে, টিআরএনএ অ্যামিনো অ্যাসিডও দেবে, আর কী করবে জেনেটিক কোডকে পড়বে। আরএনএ কী করবে স্ট্রাকচার গঠনগত এবং ক্যাটালাইটিক মানে সে ভাঙবে। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ রাইবোজাম পেপটাইডাল ট্রান্সফারেজ এনজাইম। সে কী করবে দুটো অ্যামিনো অ্যাসিডের মাঝখানে পেপটাইড বন্ড তৈরি করবে। কোন জায়গাটা তৈরি করবে? বিগ সাব ইউনিটের পি পার্টে। মনে পড়ছে? অ্যাকসেপ্টাল, পেপটাইডাল আর হচ্ছে এক্সিট সাইড, এটা হচ্ছে স্মল সাব ইউনিট রাইবোজোমের। এই জায়গাটা পেপটাইডাল ট্রান্সফারেড এনজাইমের মাধ্যমে করবে। আর এই এ সাইডে যুক্ত হবে টিআরএনএর টি সাইসি লুপ, এটাকে বলে টি সাইসি লুপ, এই জায়গাটা যুক্ত হবে। এগুলো আমরা পড়বো সব, চিন্তার কোনো কারণ নেই। দেয়ার ইজ এ সিঙ্গেল ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, একটাই থাকে সিঙ্গেল। আরএনএ পলিমারেজ ইজ ওয়ান কাইন্ড উইথ এ মাল্টিপল সাব ইউনিট, অনেকগুলো সাব ইউনিট থাকে 480 কিলোডাল্টন এনসিআরটির বাইরে। দ্যাট ক্যাটালাইজ ট্রান্সক্রিপশন অফ অল টাইপস অফ আরএনএ ইন ব্যাকটেরিয়া, প্রত্যেকটা আরএনএতে এটা করে। এটাকে কি বলা হলো যে পলিমারেজ যে সাব ইউনিটের থাকে কি না দুটো আলফা, একটা বিটা ড্যাশ এবং কিছু ক্ষেত্রে ওমেগা থাকতেও পারে, না থাকতে পারে। এবং এর সঙ্গে যুক্ত হয় কে? সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর ছাড়া এটা হচ্ছে কোর এনজাইম। যখন সিগমা ফ্যাক্টর যুক্ত হয়ে গেল টোটাল মিলে হচ্ছে হলো এনজাইম। এই হলো এনজাইম হিসেবেই কিন্তু ডিএন ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কাজ করতে পারবে ইন কেস অফ প্রোক্যারিওট। আরএনএ পলিমারেজ বাইন্ড টু প্রোমোটার। আরএনএ পলিমারেজ কোথায় বাইন্ড করে না প্রোমোটার রিজিয়নে বাইন্ড করবে। RNA polymerase bind to the promoter region at initiate the transcription, মানে ইনিশিয়েশন শুরু করবে। ঠিক আছে, এটা আমরা আরও ডিটেলস বলবো। ইনিশিয়েশন, নেক্সট ইলংগেশন, নেক্সট টার্মিনেশন। মানে আরএনএ পলিমারেজ ইউজ নিউক্লিওসাইড ট্রাইফসফেট। আগের দিনের মতন এখানে বলছি নিউক্লিওসাইড ডিঅক্সি নিউক্লিওসাইড নয়। কেন? কারণ এখানে ডিএনটিপি আসবে না, এখানে এনটিপিস এখানে আসবে। ঠিক আছে, যেহেতু আরএনএ নট ডিএনএ। তারা কি সাবস্ট্রেট হিসাবেও কাজ করবে, আবার পলিমারাইজেশন হিসাবে কাজ করবে এবং এনার্জি দেবে। সেই জন্য বলছে পলিমারাইজেস ইন এ টেমপ্লেট ডিপেন্ডেন্ট ফ্যাশন। টেমপ্লেটে যা বলছে সেই হিসাবে এটা পলিমারাইজেশন করবে ফলোয়িং দ্য কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি রুল হিসাবে। ইট সামহাউ অলসো ফেসিলিটেটেড ওপেনিং অফ হেলিক্স। তাহলে ওপেনিং করতে সাহায্য করবে আরএনএ পলিমারেজ। দেখো সামান্য কথাটা বলে যাচ্ছে কিন্তু। তাহলে ওপেনিং অফ হেলিক্সের কাজ করবে, তার মানে হেলিকেজ হিসাবেও কাজ করছে কে? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। অ্যান্ড কন্টিনিউ ইলংগেশন করতে সাহায্য করবে, যেটা আমরা ইয়ের ক্ষেত্রেও পড়েছি, রেপ্লিকেশনে করেছি। ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। অনলি এ শর্ট সেগমেন্ট অফ আরএনএ রিমেইনস বাউন্ড টু দ্য এনজাইম। ছোট্ট একটু অংশ আরএনএ পলিমারের সঙ্গে যুক্ত থাকবে, তাই বলা হচ্ছে। Once polymerase reaches the terminator region, যখন টার্মিনেটর রিজিয়নে পৌঁছাবে, ন্যাসেন্ট আরএনএ ফর্স অফ বেরিয়ে আসবে অ্যান্ড অলসো আরএনএ পলিমারেজও বেরিয়ে আসবে। তৈরি হয়ে যাবে কি? আরএনএ, মেনলি আরএনএ, টিআরএনএ হোক, এমআরএনএ হোক, আর যাই হোক না কেন আরএনএ বেরিয়ে আসবে। 3 টাইপস অফ আরএনএ বেরিয়ে আসবে। দিস রেজাল্ট টার্মিনেশন। তাহলে টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন। তাহলে ফার্স্ট হচ্ছে ইনিশিয়েশন, নেক্সট হচ্ছে ইলংগেশন মানে পলিমারাইজেশন, আর টার্মিনেশন মানে শেষ হয়ে যাওয়া। ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডায়াগ্রাম পড়বে। যেটা বলছিলাম যে ইনিশিয়েশন প্রোমোটারে যুক্ত হচ্ছে, প্রোমোটার রিজিয়নে যুক্ত হবে। প্রোমোটার রিজিয়নে যখন যুক্ত হচ্ছে সিগমা ফ্যাক্টরের মাধ্যমে চিনে নিয়ে যুক্ত হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে হলো এনজাইম। এই যখন তারপরে কী হবে না আস্তে আস্তে এই 5 প্রাইম দিয়ে, আর এটা 3 প্রাইম হবে এমআরএনএটা, এটা 5 প্রাইম। এখানে দেখো কিচ্ছু লেখা নেই, 3 প্রাইম আরএনএ তৈরি করবে।
হ্যাঁ, এই সিগমা ফ্যাক্টর তারপর বেরিয়ে আসবে এবং এখানে রো ফ্যাক্টর এখানে কাজ করবে রো ফ্যাক্টর আর হচ্ছে সিগমা ফ্যাক্টর ইনিশিয়েশন, রো ফ্যাক্টর টার্মিনেশন, সিগমা ফ্যাক্টর ইনিশিয়েশন, রো ফ্যাক্টর টার্মিনেশন। তাহলে ইনিশিয়েশনে কে দরকার, ইলাঙ্গেশনে কি হচ্ছে, পলিমারাইজেশন হচ্ছে, টার্মিনেশনে হচ্ছে রো ফ্যাক্টরের কথাই শুধু বলা হয়েছে এনসিইআরটিতে। উইদাউট রো ফ্যাক্টরও কিন্তু হয়, যেখানে জিসি রিচ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকে। কোশ্চেন কিন্তু কয়েকবার পড়েছে। অ্যান্ড ইন্ট্রিগুইং, বাংলা অর্থ হচ্ছে কুচুটে টাইপের, মানে কোশ্চেন করে। ইন ইন্ট্রিগুইং কোশ্চেন ইজ দ্যাট হাউ ইজ আরএনএ পলিমারেজ অ্যাবেল টু ক্যাটালাইজ 3 স্টেপস। কি করে আরএনএ পলিমারেজ 3 স্টেপ ইনিশিয়েশন, এলাঙ্গেশন অ্যান্ড টার্মিনেশন এই কাজটা করে। রেপ্লিকেশন তো আমরা দেখিনি, এখানে কি করে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ এরা সমস্ত কাজটাই এই একটা এনজাইমই করবে। আরএনএ পলিমারেজ অলসো, এখানে অনলি কথাটা মনে হচ্ছে প্রযোজ্য নয়, কিন্তু এনসিইআরটিতে আছে, আমি রেখে দিয়েছি। আরএনএ পলিমারেজ অনলি ক্যাপাবল ক্যাটালাইজিং দ্য প্রসেস অফ ইলংগেশন, এই কথাটা কিন্তু ঠিক নয়, অনলি কথাটা হবে না, এভাবেই ছাপিয়ে আসছে বছরে বড়। অলসো, কারণ ক্যাটালাইজিং যেমন করছে, হেলিকেজের কাজ করছে, সব কিছুই করছে, কিন্তু এখানে বলছে অনলি। তুমি অনলিটাকেই ধরে এগিয়েও, খবরদার। কিন্তু এইটুকু জেনে নাও, আর ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারে সব কটা কাজ করবে ইন কেস অফ প্রোক্যারিওটের ক্ষেত্রে, ঠিক আছে? শুধু ইউক্যারিওটের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, 3 রকম হবে। আরএনএ পলিমারেজ ইজ কমপ্লেক্স এনজাইম কেন? ইট অ্যাসোসিয়েট ইন্টিজেন্টলি, মানে কি ট্যানজেন্টলি, মানে টেম্পোরারিলি উইথ ইনিশিয়েশন ফ্যাক্টর দ্যাট ইজ কল্ড সিগমা ফ্যাক্টর। এই কথাটা কিন্তু বলেনি এনসিইআরটি। ইনিশিয়েশন ফ্যাক্টর কথাটা বলেছে, অ্যান্ড টার্মিনেশন ফ্যাক্টর, রো ফ্যাক্টরের কথাটাও বলেনি এখানে। তো এটা আমি দিয়ে দিয়েছি। ইনিশিয়েশন ফ্যাক্টর মানে সিগমা ফ্যাক্টর, মানে এরা সাময়িকভাবে যুক্ত হয় ইনিশিয়েশন ফ্যাক্টর সিগমা ফ্যাক্টরের সঙ্গে এবং টার্মিনেশন ফ্যাক্টরের সঙ্গে যুক্ত হয়। একটু পরে আমি দেখাচ্ছি কীভাবে যুক্ত হয়। টু ইনিশিয়েট অ্যান্ড টার্মিনেট দ্য ট্রান্সক্রিপশন রেপিটেডলি। ক্লিয়ার? কীভাবে ইনিশিয়েট করবে আর টার্মিনেট করবে সেটা দেখাবে। অ্যাসোসিয়েটেড উইথ দিস ফ্যাক্টরস alter the specificity of RNA polymerase to either initiate or terminate. তাহলে এই যে দুটো ফ্যাক্টর, এরা কি করছে না, এরা অল্টার করে দিচ্ছে মানে এর গঠনটাকে এবং এর ফাংশনটাকে, আরএনএ পলিমারেজ স্পেসিফিসিটিটাকে নষ্ট করে, মানে নষ্ট না ঠিক, এই ফ্যাক্টরটা অল্টার করছে, চেঞ্জ করে দিচ্ছে। কোনো জায়গায় কি করছে, সিগমা ফ্যাক্টর যুক্ত করে তাকে যুক্ত করাচ্ছে, কোনো জায়গায় রো ফ্যাক্টর যুক্ত করে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে আসছে। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হলো এনজাইম। এই যে হলো এনজাইম ইজ ইকুয়াল টু কি, কোর এনজাইম অ্যান্ড সিগমা ফ্যাক্টর, এই দুটো মিলে। তাহলে কোর এনজাইম ইজ ইকুয়াল টু কি, দুটো আলফা, একটা বিটা ড্যাশ, আর কিছু ক্ষেত্রে ওমেগা। The hollow enzyme of RNA polymerase in E. coli consists of 5 different subunit out of NCERT বলছি। তাহলে কোর এনজাইমটা কী করে আসবে, আগে কোর এনজাইমটা বুঝি। দিস ইজ কোর এনজাইম, এটা হচ্ছে কোর এনজাইম। কেন এখানে এই অংশটাতে কোর এনজাইম, এখানে সিগমা ফ্যাক্টর নেই, আলফা বিটা ড্যাশ অ্যান্ড ওমেগা, ঠিক আছে? আর তার পরবর্তীতে এটাকে বলবো আমরা হলো এনজাইম। এখানে আসছে কি, কোর এনজাইম প্লাস এখানে যেই আসলো সিগমা ফ্যাক্টর, এই সিগমা ফ্যাক্টর যেই ঢুকলো সঙ্গে সঙ্গে তাকে বললাম হলো এনজাইম। কোশ্চেন কিন্তু পড়বে, এনসিইআরটিতে না থাকলো, ভালো করে বুঝে নিও। ক্লিয়ার? হলো এনজাইম অফ আরএনএ পলিমারেজ কনসিস্ট অফ 5 ডিফারেন্ট নিউক্লিওটাইড সাব ইউনিট, এবং হলো এনজাইম তৈরি হলো, বেরিয়ে গেল। ইকোলাই এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি, মলিকুলার ওয়েট মনে রাখার দরকার নেই, কিন্তু এর যে সাব ইউনিটগুলো কোনটার কি ফাংশন একটু যদি মনে রাখতে পারো। আলফা কি করে,
আলফা হচ্ছে ডিটারমাইন দ্য ডিএনএ টু বি ট্রান্সক্রাইব, কোন ডিএনএ কোন অংশ ট্রান্সক্রাইব করবে সে ঠিক করবে আলফা, আলফা জানে। বিটা হচ্ছে পলিমারাইজেশন করবে, মানে নিউক্লিওটাইড নিউক্লিওসাইড টাইফসফেটকে পরপর যুক্ত করবে। আর বিটা ড্যাশ যে বাইন্ড অ্যান্ড ওপেন দ্য ডিএনএ টেমপ্লেট, ডিএনএ টেমপ্লেটটাকে আলাদা করবে, মানে ডিএনএ টেমপ্লেটটাকে মানে ওখানে কী করবে, বাবেল তৈরি করবে, যাকে ট্রান্সক্রিপশন বাবেল বলা হয়। এই যে অংশটা এই যে ডিএনএ ছিল, এই ডিএনএটাকে এরকম খুলে দেবে, খুলে দিলে পরে তো একটা বাবেলের মতন তৈরি হলো, এই বাবেলটাকে ওপেন বলা। তারপরে এই 3 প্রাইম যদি থাকে তাহলে এখান থেকে একটা এমআরএনএ তৈরি হয়ে আসবে 5 প্রাইম নিয়ে। আর সিগমা হচ্ছে রিকগনিশন, দেখো রিকগনাইজ দ্য প্রোমোটার ফর সিনথেসিস অফ ইনিশিয়েশন, ঠিক আছে। এই কটা কাজ, তাহলে এই কাজগুলো একটু মনে রাখার চেষ্টা করো। ইন ব্যাকটেরিয়া সিন্স দ্য এমআরএনএ ডাজ নট রিকোয়ার এনি প্রসেসিং টু বিকাম অ্যাক্টিভ, কোনো প্রয়োজন নেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। অ্যান্ড অলসো সিন্স ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন টেক্স প্লেস ইন দ্য সেম কম্পার্টমেন্ট, মানে কি সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে না। ভালো করে বুঝে নাও, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি বললো যে এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া তো নিউক্লিয়াস নেই, তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যেই একই জায়গায় এই ট্রান্সক্রিপশন তৈরি হলো, এমআরএনএ তৈরি হয়ে গেছে, এখান থেকেই প্রোটিন সিনথেসিস হওয়া তৈরি করেছে। দেখা যাবে যে এই এমআরএনএ সৃষ্টি হওয়া শেষ হওয়ার আগেই প্রোটিন সিনথেসিস হওয়া শুরু করেছে, এই কথাটা এখানে বলছে। কি বললো, অ্যান্ড অলসো সিন্স ট্রান্সক্রিপশন and translation takes place in the same compartment, there is no separation of cytosol, মানে cytoplasm and nucleus in bacteria. Many times translation can begin much before mRNA is fully transcribed, পুরোপুরি তৈরি হওয়ার আগেই কিন্তু ট্রান্সলেশন তো শুরু হয়ে যায়। দেখো এইখানে থেকে অনেক প্রশ্ন আসতে পারে, লাইনটা ভালো করে বুঝে নাও। বলা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাইটোসোল নিউক্লিয়াস আলাদাভাবে কম্পার্টমেন্টালাইজেশন করা নেই, যেটা ইউক্যারিওটিক্সে আছে। অতএব এখানেই ডিএনএ থেকে, সাইটোপ্লাজমের মধ্যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, মানে এমআরএনএ, সেটার থেকে এমআরএনএ যেই সৃষ্টি হয়ে যাবে সেখানেই রয়েছে রাইবোজোম সব কিছু, অতএব ট্রান্সলেশন শুরু হয়ে যাবে। কনসিকুয়েন্টলি দ্য ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন ক্যান বি কাপলড ইন ব্যাকটেরিয়া, একই সঙ্গে যুগপৎক্রিয়া একই সঙ্গে তৈরি হয়। এবার আমরা একটু এনসিআরটি থেকে বেরিয়ে আমরা আসছি, যেটা হচ্ছে যে ট্রান্সমিশন সিগন্যাল ইকোলাইতে যেটা করা হয় সেটা আমি দুটো প্রসেস, একটা হচ্ছে ট্রান্সমিশনটা আমরা তো ওইখানে ডিটেলস আমরা পড়িনি, এখানে দুটো প্রসেসের মাধ্যমে হতে পারে। একটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, রো স্বাধীনতা, মানে ডু নট রিকোয়ার রো প্রোটিনের দরকার নেই, তাতেও কিন্তু টার্মিনেশন হবে। আর রো ডিপেন্ডেন্ট, যেখানে রো প্রোটিন ফ্যাক্টর দরকার হবে। কি হয় খুব সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এখানে ইনভার্টেড রিপিটেড সিকোয়েন্স থাকে, দেখো এখানে যে সিকোয়েন্স আছে TGC, এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা দেখো এখানে আছে TGC, তাহলে ইনভার্টেড রিপিটেড সিকোয়েন্স, ঠিক আছে। একদম এই যে ওপরের সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা এখানে আছে, তুমি পড়ে নিও পরে। এবং এই সিকোয়েন্সটা কোথায় আছে, এখানে আছে। এবার এই যে নিচের সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা হচ্ছে ডিএনএ টেমপ্লেটের সিকোয়েন্স, কারণ 3 প্রাইম থেকেই তৈরি হবে, 5 প্রাইম হিসাবে ট্রান্সক্রিপ্ট বেরোবে, তাহলে সেই হিসাবে বেরিয়ে আসবে। তাহলে এখানে কি আসবে, এখানে বিশেষত্ব হচ্ছে যে ডিএনএ টেমপ্লেটে পলি এ আসবে, পলি এ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং জিসি রিচ কম্পাউন্ড। ফার্স্ট টেস্ট এই অবধি হলো, এখানে কিন্তু কোনো রো আসলো না। সেকেন্ড, যখন রো আসছে না তখন কি হচ্ছে, এটা যখনই বেরিয়ে আসছে এখান থেকে, বেরিয়ে এসে হেয়ারপিন লুপ হাইড্রোজেন বন্ড তৈরি করছে, কার মধ্যে না কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। এটাকে তাহলে কি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল, টেম্পোরারি ডাবল স্ট্যান্ডার্ড এখানে বলবো না, ডিএনএকে আরএনএকে ডাবল স্ট্যান্ডার্ড এখানে বলবো না, কারণ ডাবল স্ট্যান্ডার্ড অবস্থায় ফিক্স থাকছে না।
শুধু হাইড্রোজেন বন্ড হেয়ারপিন লুপ তৈরি করছে। এই হেয়ারপিন লুপটা তুমি একটু দেখলেই বুঝতে পারবে হেয়ারপিন লুপটা কার সঙ্গে। দেখো এর সঙ্গে সুন্দরভাবে এই যে জি আছে, এই জি এর সঙ্গে এই জিটাকে যদি এখানে দেখো আর এই টিটাকে যদি এখানে ধরো, ক্লিয়ার। আর এর এর এই যে এইখানে তৈরি হচ্ছে এই যে এই এ আর হচ্ছে সি, এটাকে যদি এখান দিয়ে ধরো তাহলে দেখবে এটা পরপরভাবে যুক্ত হয়ে যাচ্ছে। এবং এটা যুক্ত হয়ে ওই যে বলছিলাম পলি এ টেল যেটা থাকছে, পলি এ টেল, এই পলি এ টেল মানে ব্রেক করবে এদের এইউ, কারণ এখানে ডিএনএ আরএনএ হাইব্রিড কিছু সময় ছিল। এবং যেহেতু ডিএনএর সঙ্গে এখানে দেখো ভালো করে বোঝো, এখানে ডিএনএতে আছে এ, এর সঙ্গে টি, এর যে হাইড্রোজেন বন্ড যত পাওয়ারফুল এর সঙ্গে ইউর হাইড্রোজেন বন্ড খুব কম পাওয়ারফুল। এবং এই যে হেয়ারপিন লুপ এ এক ঝটকা মেরে পুরো এমআরএনএটাকে বাইরে নিয়ে আসছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এখানে কি করছে না জিসি রিচ ইনভার্টেড রিপিট সিকোয়েন্স, এটা কিন্তু রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশনের জন্য হচ্ছে। এই জিসি রিচ এ টিল যা যা এখন বললাম সব এখানে লেখা আছে, একটু পড়ে নিও। একদম সমস্ত কথাগুলো এখানে পুরোপুরি সুন্দরভাবে বলা আছে, একটু দেখে নিতে হবে। ঠিক আছে, নেক্সট স্টেম রুট যে তৈরি হলো সেটাও এখানে বলা আছে। নেক্সট হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট টার্মিনেটর। এখানে কি হচ্ছে, সরি আরএনএ ডিপেন্ডেন্ট বলছি না, রো ডিপেন্ডেন্ট টার্মিনেটার্স রিকোয়ার্স প্রোটিন ফ্যাক্টর রো, যেটা হচ্ছে এনসিআরটিতে আছে। রো ডিপেন্ডেন্ট টার্মিনেটর নন ইন্টেন্সিক, ওটা ইন্টেন্সিক কারণ জিসিটা আভ্যন্তরীণ বাইরের থেকে আসছে না, সেই জন্য ইন্টেন্সিক। আর এটা রোটা বাইরের থেকে আসছে সেই জন্য হচ্ছে নন ইন্টেন্সিক। রিকোয়ার্ড প্রোটিন ফ্যাক্টর রো রাট সাইট মানে রো ইউটিলাইজেশন সাইট, রাট সাইটে যুক্ত হবে। এবং এখান থেকে দেখা যাবে সি এবং জি এর যে ইয়েটা সি থেকে যেটা সিটা একটু বেশি হয়, হেয়ারপিন অ্যান্ড আদার সেকেন্ডারি স্ট্রাকচার ফর্ম, কোনো হেয়ারপিন তৈরি করবে না। এবং এটা তৈরি করবে এটিপি দরকার, এখান থেকে এটিপি দরকার হয়ে এখান থেকে টেনে এই এমআরএনএটাকে বের করে নিয়ে আসবে। দিস ইজ দ্য প্রসিডিওর। কি বলছে, দ্য রো ফ্যাক্টর, যেহেতু এনসিআরটিতে আছে এই জন্য এটা পড়িয়ে দিচ্ছি। দ্য রো ফ্যাক্টর ইজ এটিপি ডিপেন্ডেন্ট হেলিকেজ। তাহলে রো ফ্যাক্টর অলওয়েজ এপিটি, কারণ এই রো ফ্যাক্টরটা ঢুকে গিয়ে ওই এ ইউর মধ্যে যে হাইড্রোজেন বন্ড আছে সেটাকে ভেঙে ফেলে দেবে এবং ক্যাটালাইজেস আনউইন্ডেজ অফ আরএনএ ডিএনএ হাইব্রিডকে ভাঙবে। রো বাইন্ডস টু দ্য ট্রান্সক্রিপ্ট অ্যাট রো লোডিং সাইট আপস্ট্রিম টার্মিনেটর ঠিক আগে 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 ওইটা যুক্ত হবে এবং হেয়ারপিন ফর্ম তৈরি করবে। আরএনএ পলিমারেজ স্টল রো ফ্যাক্টর হেলিকেজ রিলিজ দ্য ট্রান্সক্রিপ্ট অ্যান্ড কজ ট্রান্সক্রিপ্ট বের করে দেবে। মানে রো ফ্যাক্টরটা ঢুকে যাবে, ঢুকে গিয়ে হেলিকেজ হিসেবে কাজ করবে এবং এইউর যে হাইড্রোজেন বম্ব সেটাকে ভেঙে পুরো এমআরএনএটাকে টেনে আসবে। ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটসের ক্ষেত্রে কি এবার একটু চেঞ্জ আছে, সামান্য কিছু চেঞ্জ এমআরএনএর সঙ্গে। টু অ্যাডিশনাল কমপ্লেক্সিটি এইখানে ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ফার্স্ট কমপ্লেক্সিটি সেটা কি, দেয়ার ইজ অ্যাটলিস্ট 3 আরএনএ পলিমারেজ, 3 রকমের আরএনএ পলিমারেজ আছে ইন নিউক্লিয়াস 3 রকমের আরএনএ পলিমারেজ থাকে। আর ওখানে পেয়েছি 1 রকমের আরএনএ পলিমারেজ, মনে করে দেখো, এবং ওটা হচ্ছে কমপ্লেক্স এনজাইম। এবং এখানে যে লাইনটা বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাইন, দেয়ার আর অ্যাটলিস্ট 3 আরএনএ পলিমারেজ ইন নিউক্লিয়াস। কি বলা হচ্ছে, ইন অ্যাডিশন টু আরএনএ পলিমারেজ ফাউন্ড ইন অর্গানিলি মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, দেয়ার আর ক্লিয়ার কাট ডিভিশন লেভেল। দেখো এখানে যে কথাটা বলা হচ্ছে, দেয়ার আর অ্যাটলিস্ট 3 আরএনএ পলিমারেজ 1, পলিমারেজ 2, পলিমারেজ 3 ইন নিউক্লিয়াস, দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ডিভিশন। তাহলে পলিমারেজ 1, 2, 3 নির্দিষ্ট কাজ আছে। নেক্সট যেটা বলছি, ইন অ্যাডিশন টু আরএনএ পলিমারেজ ফাউন্ড ইন অর্গানলি,
আরএনএ পলিমারেজ অলসো ফাউন্ড ইন অর্গানিক, কোন কোন অর্গানিতে পাওয়া যাবে? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে। তাহলে আরএনএ পলিমারেজ অলসো ফাউন্ড ইন দ্য অর্গানেলি, অর্গানেলের নামগুলো কিন্তু মনে রাখো, অবশ্যই মনে রাখাটা স্বাভাবিক কারণ এদের ডিএনএ আছে নিজস্ব। আরএনএ পলিমারেজ ওয়ান, দেখো এখানে এখানে কতগুলো টেকনিক জানতে হবে মনে রাখা। আমরা জানি যে আরএনএ পলিমারেজ 1, 2, 3, এই 28S, ইন কেস অফ প্রোক্যারিওট হয়ে গেছে কত 23S। আমি এটা শুধু মনে করিয়ে দিলাম পেপটাইড ট্রান্সফারেজ এনজাইম। তাহলে এর ক্ষেত্রে 28, 18, 5.8, শুধু 5Sটা বাদে, শুধু 5S বাদে 3টে রাইবোজোমাল আরএনএ এতে তৈরি হয়। তাহলে 5Sকে তৈরি করে আরএনএ পলিমারেজ 3 5S তৈরি করে, তার সঙ্গে কি তৈরি করে? টিআরএনএ। মনে করে দেখো, আমি আগে পড়িয়েছিলাম, তোমাদের নোটও দিয়ে দিয়েছি আগের সময়। টিআরএনএ আর কে তৈরি করে? স্মল নিউক্লিয়ার আরএনএ। ইট ইনভলভস ইন এমআরএনএ সাইলেন্সিং, আমরা পড়ব বায়োটেকনোলজিতে। স্মল নিউক্লিয়ার আরএনএ, মাইক্রো নিউক্লিয়ার আরএনএ সাইলেন্সিং করবে এমআরএনএকে, ফর্ম করবে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, আমরা বায়োটেকনোলজিতে পড়ব। এইটুকু মনে রাখি যে তাহলে আর কি তৈরি করলো, এইটুকু মনে রাখো যে 3টে পার্টই তৈরি করবে 1, একটা পার্ট তৈরি করবে হচ্ছে 3, গেল রাইবোজোমের, আর সঙ্গে 3 তৈরি করবে টিআরএনএ এবং এসএনআরএনএ। পলিমারেজ 2 এ মেইন কাজটা করবে এমআরএনএ প্রিকারসর, এমআরএনএ তৈরি করবে যেটা হচ্ছে হেটেরোজেনাস এইচএনআরএনএ, ট্রান্সক্রাইব প্রিকারসর অফ আরএনএ, দ্যাট ইজ হেটেরোনিউক্লিয়ার আরএনএ। একটাই এইচএনআরএনএ। আরএনএ পলিমারেজ 2 শুধু একটা জিনিসই তৈরি করবে, এইচএনআরএনএ মানে এমআরএনএ, এমআরএনএ প্রিকারসর তৈরি করবে। তোমার মনে রাখার প্রবলেম হবে এই জায়গাটায়, শুধু 1-এর ক্ষেত্রে রাখবে সব কটা রাইবোজোমাল সাবইউনিট প্লাস মাইনাস 5S আরআরএনএ, আর 3-র ক্ষেত্রে টিআরএনএ এবং এসএনআরএনএ তৈরি করবে। দ্য সেকেন্ড কমপ্লেক্সিটি, এই জায়গাটা কমপ্লেক্সিটি 1, সেকেন্ড কমপ্লেক্সিটি ইজ দ্যাট প্রাইমারি ট্রান্সক্রিপ্ট কন্টেন বোথ এক্সন অ্যান্ড এন্ট্রন অ্যান্ড আর নন ফাংশনাল। প্রথম যেটা তৈরি হয় নিউক্লিয়াসের মধ্যে সেটা হচ্ছে নন ফাংশনাল, ঠিক আছে। হেন্স ইট ইজ সাবজেক্ট টু প্রসেস স্প্লাইসিং। স্প্লাইসিং পদ্ধতিটা কি আগেই আলোচনা করেছি, হোয়ার ইন্ট্রনস আর রিমুভড অ্যান্ড এক্সন আর রিজয়েন ইন এ ডেফিনিট অর্ডার, একটা নির্দিষ্ট অর্ডারে রিজয়েন করবে। দ্য এইচএনআরএনএ, হেটেরোনিউক্লিয়ার আরএনএ, আন্ডারগোজ অ্যাডিশনাল প্রসেস কল্ড ক্যাপিং। বলেছি ক্যাপিং কী জিনিস, লিখেও দিয়েছি। অ্যান্ড টেলিং, ক্যাপিং অ্যান্ড টেলিং আর কল পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেস, তার মানে ট্রান্সক্রিপশন হয়ে যাওয়ার পরে নিউক্লিয়াসের মধ্যে এই দুটো কাজ অবশ্যই হবে, সঙ্গে হবে স্প্লাইসিং। ইন ক্যাপিং আনইউজুয়াল নিউক্লিওটাইড, কি বলা হচ্ছে এনসিআরটিতে সাংঘাতিক একটা কথা বলেছে, কিন্তু ডিটেলস বলেনি। ইন ক্যাপিং যখন টুপি পরাচ্ছে, অ্যান আনইউজুয়াল নিউক্লিওটাইড ইজ অ্যাডেড টু 5 এন্ড অফ এইচএনআরএনএ। তাহলে 5 প্রাইমে একটা আনইউজুয়াল নিউক্লিওটাইড যুক্ত করবে, তার নাম হচ্ছে কি সেটা বলে দিয়েছে এনসিআরটি, মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট, এইটুকু বলা আছে। মিথাইলটা কোথায় যুক্ত আছে? 7 প্রাইমে যুক্ত আছে। মিথাইলটা হচ্ছে 7 প্রাইমে যুক্ত আছে গুয়ানোসিন ট্রাইফসফেটের, এ 5 প্রাইমের সঙ্গে যুক্ত করবে এইচ। তাহলে একটা জায়গা আমরা পাচ্ছি, পড়িয়েছিলাম তখন মনে আছে যে 5 প্রাইমে কিছু যুক্ত হয় না, ফসফেট থাকে বলে। আজকে দেখো চিন্তা করতে পারলাম 5 প্রাইম এমআরএনএতে আবার 5 প্রাইম দিয়েই যুক্ত হচ্ছে ক্যাপিং, 7GTP, 5 প্রাইম টু 5 প্রাইম। কোশ্চেন করবে কিন্তু 5 প্রাইম টু 5 প্রাইম ক্যাপিং হয়ে যাচ্ছে কোথায়? হচ্ছে এইচএনআরএনএ থেকে
এমআরএনএ তৈরি হওয়ার সময় এই যে 5 প্রাইম টু 5 প্রাইম তৈরি হওয়াটা দেখাবো। টেলিংয়ে কী হবে, অ্যাডেনাইডেড রিডিউস রেসিডিউর কী করবে, রেসিডিউস আর অ্যাডেড, অ্যাডেনাইডের যে সূক্ষ্ম সূক্ষ্ম অংশগুলো অ্যাডেনিন আর কি 3 প্রাইমে যুক্ত হবে। মনে রাখো 200 থেকে 300, এনসিআরটির যে কথা সেটাকেই মনে রাখবে, 50 থেকে 200 অবধি নর্মালি বলা হয়, কিন্তু এনসিআরটি বলেছে 200 থেকে 300, 200 থেকে 300টাই মনে রাখতে হবে। তাহলে টেলিংয়ে পলি এ টেল যুক্ত হবে। এবার কিন্তু এখান থেকে প্রশ্ন পড়েছে, কিন্তু এবার যে পড়বে না কোনো কথা নেই, অন্যভাবে পড়বে কোশ্চেন। আর কোশ্চেন যখন করে জানো তো, যেখান থেকে করে সেইখান থেকেই করে, ঘুরিয়ে ঘুরিয়ে করে। দেখা গেছে বিগত পরীক্ষাগুলোতে যে যেখান থেকে প্রশ্ন হয় তার প্রায় 30% না হলেও তার থেকেও বেশি হয়তো তার আশপাশ থেকে কোশ্চেনগুলো হয়, আর 70% নতুন জায়গার থেকে হয়। ইট ইজ ফুললি প্রসেসড এইচআরএনএ নাও কল্ড এমআরএন। ফুললি প্রসেস হচ্ছে মানে পুরো কী হলো, ক্যাপিং হলো, টেলিং হলো এবং স্প্লাইসিং হলো, তারপর হলো এমআরএনএ, এবং এটা ট্রান্সপোর্ট হবে আউট নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম ফর ট্রান্সলেশন। ঠিক আছে, এই যে এখানে ডায়াগ্রামটা দিয়ে খুব ভালো করে দেখবে। আগের ডায়াগ্রামটা ছিল কার, প্রোক্যারিওটিকের, এটা কার, ইউক্যারিওটসের, ভুল যেন না হয়। তাহলে ফার্স্ট যখন বেরিয়ে আসছে ক্যাপিং, দেখো এখানে কি বলেছে 5 প্রাইম এম জি পিপিপি, তার মানে মিথাইল জিটিপি। দেখো গুয়ানিডিন ট্রাইফসফেট দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু মুখে বলে দেয়নি, লিখিতভাবে বলে দেয়নি। 5 প্রাইমে ক্যাপিং হয়েছে, মিথাইল গ্রুপ যুক্ত হয়েছে কোথায়, জিটিপি ক্যাপ ফার্স্ট, সেকেন্ড পলি এ টেল, এবং থার্ড আরএনএ স্প্লাইসিং। বোথ একসঙ্গেই দেখাচ্ছে, এনসিআরটিতে এখানে দুটো একসঙ্গে দেখিয়েছে, কিন্তু কিছু সময় আগে হলেও পলিএটেলটা স্প্লাইসিংয়ের আগে হয়। এখানে ইন্ট্রন, এখানে দেখো লেখা নেই কোনটা ইন্ট্রন কোনটা এক্সন, লেখা আছে নেই। তাহলে কোনটা ইন্ট্রন কোনটা এক্সন তোমাকে বলে দিতে পারে। তাহলে এই যে এইখানে লেখা আছে এক্সন, তাহলে দিস ইজ এক্সন, এই অংশটা ইন্ট্রন, দিস ইজ ইন্ট্রন, তাহলে পুরোটা পড়ে রইল। তাহলে এটা পলিএটেল, এই সবুজ রঙটা এখান থেকে লেবেলিং করে দিতে পারে, এগুলো সব মুছে দিল, কিচ্ছু রাখলো না। এটা হোয়াট ইজ দিস, ঠিক আছে, এখানে 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 বলে দিল হোয়াট ইজ দিস, তাহলে এটা বলবো এক্সন। এটার পুরো নামটা কি, ঠিক প্রশ্ন কিন্তু করবে, সেটার জন্য অপেক্ষা থাকতে হবে। দ্য সিগনিফিকেন্স অফ সাচ কমপ্লেক্সিটি ইজ নাও বিগিনিং টু বি আন্ডারস্টুড। তাহলে এর যে সিগনিফিকেন্স, এখন যে কমপ্লেক্সিটি মোটামুটি আমাদের ধারণার মধ্যে চলে এসেছে। দ্য স্প্লিট জিন অ্যারেঞ্জমেন্ট রিপ্রেজেন্ট প্রবাবলি অ্যান এনসিয়েন্ট ফিচার্স অফ জিনোম, যেটা প্রথমেই বলেছিলাম যে স্প্লিট জিনটা এনসিয়েন্ট ফিচার্স অফ জিনোমে, কেন না ওটা এক সময় এফেক্টিভ ছিল, সময়ের পরিবর্তনের সাথে সাথে ওই এক্সন ইন্ট্রনে হয়েছে এবং আরএনএ স্প্লাইসিং হয়েছে, আরএনএ ওয়ার্ল্ড আবার প্রমাণ করে দিল এই জায়গায়। নেক্সট, দ্য প্রেজেন্স অফ ইন্ট্রন ইজ রেমিনিসেন্ট অফ অ্যান্টিকুইটি। এর কথার অর্থটা কি, মেমোরাইজিং দ্য ওল্ডনেস। তার প্রেজেন্স অফ ইন্ট্রন অতীতকে স্মরণ করছে, অ্যান্ড প্রসেস দ্য স্প্লাইসিং রিপ্রেজেন্ট দ্য ডমিনেন্স অফ আরএনএ ওয়ার্ল্ড। ক্লিয়ার আছে, যা বলে আসছিলাম যে আরএনএ ওয়ার্ল্ড যে ডমিনেন্ট ছিল তা সেটা আবার প্রমাণ করছে যে এমআরএনএতে ছাড়া, এমআরএনএতে স্প্লাইসিংটা হলো আরএনএ ওয়ার্ল্ড, সেটা একটা এনজাইম, অর্থাৎ ক্যাটালাইটিক পাওয়ার, অর্থাৎ আরএনএ ওয়ার্ল্ড যে ছিল, আরএনএ ওয়ার্ল্ডটা হচ্ছে মেইন, সেই ডমিনেন্স কাজ করতো, সেটা প্রমাণ করলো। কত সুন্দর সুন্দর প্রশ্ন করা যাবে এখানে, কি সুন্দর কথাটা বলে আছে যে আরএনএ ওয়ার্ল্ড যে ডমিনেন্স তার একটা প্রমাণ এখানে দিয়ে গেল। ইন রিসেন্ট টাইম কি বলছে, দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আরএনএ অ্যান্ড আরএনএ ডিপেন্ডেন্ট প্রসেস ইন দ্য লিভিং সিস্টেম হ্যাভ অ্যাজ ইউ মোর ইম্পর্টেন্ট। তাহলে এখন বর্তমানে
আমরা জানি আরএনএ এবং আরএনএ ডিপেন্ডেন্ট যে প্রসেসগুলো হয়, যত প্রসেসগুলো লিভিং সিস্টেমে হয় সেগুলো খুব খুব ইম্পর্টেন্ট। কারণ আরএনএ ছাড়া ডিএনএর একমাত্র কাজ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালকে ধরে রাখা, বাদ বাকি তার সমস্ত কাজ করে দেবে কে? আরএনএ। 3 টাইপস অফ আরএনএ। অর্থাৎ আরএনএ লিভিং বডিতে খুব ইম্পর্টেন্ট। এবার এনসিইআরটির থেকে বেরিয়ে এসে আরএনএ স্প্লাইসিংয়ের ইউক্যারিওটিস একটু বুঝি। মডিফিকেশান মানে এটা হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান, কিন্তু ক্লিয়ার। A7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ, এই যে বলেছিলাম এটা হচ্ছে গুয়ানোসিন, দিস ইজ গুয়ানোসিন, এটা গুয়ানোসিন। 7 নম্বরে 1 2 3 4 5 6 7 নম্বর নাইট্রোজেনের সঙ্গে মিথাইল যুক্ত আছে, সেই জন্য 7 মিথাইল গুয়ানোসিন, এই মিথাইল থাকার জন্য ইনার্ট, এ আর কোনো এমআরএনএকে যুক্ত হতে দেবে না এখানে। cap is added 5' end of primary transcript by 5' phosphate linkage, 5' phosphate linkage যে কি করবে, একে স্টেবিলিটি দেবে, স্টেবল করবে এবং প্রোটেকশন করবে ফ্রম এনি টাইপ অফ আরএনএ এফেক্ট করতে পারে, অন্য কোনো রকম তোমার প্রবলেম দেখাতে পারে, সমস্ত কিছুর জন্য কিন্তু এই আরএনএ স্প্লাইসিং দায়ী থাকবে। তাহলে 5' এটা হচ্ছে কি 7 মিথাইল জিটিপি ক্যাপ অ্যাট 5', তাহলে এর 5' হচ্ছে এটা আমরা জানি। তাহলে 5' টাইফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এই 5' যুক্ত করে দিল। তাহলে তারপরে কি থাকলো আর, যেটা হচ্ছে এখানে কি এটা কিন্তু কখনোই তোমার হবে না, যেহেতু ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক এমআরএনএ, এখানে কোনো জিন থাকবে না, আনট্রান্সলেটেড রিজিয়ন। তারপরে AUG ইনিশিয়েশন কোডন, তারপরে কোডিং রিজিয়ন যেখান থেকে জিন তৈরি হবে, তারপরে আনট্রান্সলেটেড পলিএটেল পলিঅ্যাডিনেশন, এবং এখানে পলিএটেল অ্যাডিনেশনের পরে পলিএটেল পুরো একদম তৈরি হবে, 3' এন্ডের দিকে তৈরি হবে। এই পলিএটেল এই যে 50 থেকে 200 এটা অ্যাকুরেট, কিন্তু এটা আমরা মনে রাখবো না, 200 থেকে 300 ওটাই মনে রাখবো। এস 3' জেনারেটেড বাই ক্লিভেজ এবং বাই টার্মিনেশন, এর জন্য এটা তৈরি করবে স্ট্যাবিলিটি অ্যান্ড প্রোটেকশন, এটাও স্ট্যাবিলিটি এবং প্রোটেকশন দেবে। আর ইন্ট্রন সিকোয়েন্সেস আর স্প্লাইসড আউট বাদ চলে যাবে ট্রান্সক্রিপ্টে, সেটাও কিন্তু স্টেবিলিটি করবে কাকে না, এমআরএনএকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কথাগুলো এখানে লেখা আছে, একদম ডায়াগ্রামেটিক হিসাবে সমস্তটা দেওয়া আছে। এবার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আমরা যাব। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন ভালো করে বুঝে নিই। দিস ইজ অপেরন, অপেরন কাকে বলে আমরা জানি, এটা হচ্ছে 5', দিস ইজ 5'N, 5', আর এটা 3' যদি ধরি, কার কোডিং স্ট্যান্ড হবে, তাহলে এর নিশ্চয় এটা ডিএনএ, তাহলে এখানে নিচে 3', 5' হতে পারে এটা। যাই হোক, এটাকে আমরা প্রোমোটার রিজিয়ন ধরি, এটা স্ট্রাকচারাল জিন, এটা রো ফ্যাক্টর, এটা হচ্ছে রো ফ্যাক্টর, আর এটা হচ্ছে টার্মিনেশন। এই কটা জিনিস নিয়ে হচ্ছে তোমার অপেরন ইন কেস অফ প্রোক্যারিওটিক। প্রোমোটার সিকোয়েন্সে কী থাকছে না, 3', -35 টু -10 হচ্ছে প্রোমোটার রিজিয়ন থাকবে, এবং এই -35 ছাড়া এই যে রো সাইট রিকগনিশন আর টার্মিনেশন সাইট থাকবে। এই যে অংশটা, এই অংশটাকে চিনতে পারবে কে না, সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের একটি অংশ। এই যে এখানে আমি -3 টু -10 এরিয়াটা, এই -3 বলছিলাম, -35 টু -10, এখানে কি আছে না 5'টা পড়বো আমরা, TTGACA, দ্যাট ইজ দ্য রিকগনিশন সাইট। এইটাকে চিনবে কে, সিগমা ফ্যাক্টর। আর 10 স্ট্যান্ডে থাকবে, কোথায় থাকবে, 5'এ থাকবে, টাটা এটি। তারপর থেকে
3 থেকে 4টে তোমার সিকোয়েন্স থাকবে, নিউক্লিওটাইড থাকবে। নেক্সট +1 এখান থেকে শুরু হবে এমআরএনএ তৈরি করা। ক্লিয়ার হচ্ছে? নেক্সট যেটা বলছিলাম ইনিশিয়েশন প্রোকারিওটিংয়ে পলিমারেজ 1 রিকগনাইজ, কোনটাকে রিকগনাইজ করছে? টিটি জিএ সিএ অ্যান্ড স্লাইডস, এবং গড়িয়ে যাবে টু দ্য টাটা এটি, যেটা পিবনাও বক্স বলছি রিজিয়ান। দেন ওপেন্স কমপ্লেক্স হবে দ্য ডিএনএ ডুপ্লেক্স, ডিএনএ ডাবল এক্সকে ওপেন করবে। কত? 7 ± 1, 17 ± 1, আমরা 17 বেস পেয়ার ওপেন করবে। এর থেকে বাড়বেও না কমবেও না, এখান থেকে যে একটা করে বেস পেয়ার যুক্ত হবে এখানে এটা এগিয়ে যাবে। ক্লিয়ার? এখান থেকে আরেকটা যুক্ত হবে, এটা আরেক ঘাট এগোবে, আরেকটা যুক্ত হবে, আরেক ঘাটে হবে। দেখি আমরা তারপরে কী হচ্ছে। আর এটা আরএনএ পলিমারেজ মানে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ঠিক আছে, এখানে কি আছে? যদি এটা হচ্ছে 3' হয় তবে এটা 5' হয়ে এখান থেকে পরপর বেরোবে 5' to 3'। এই যে অংশটা এটা হচ্ছে ডিএনএ আরএনএ হাইব্রিড, অংশ হবে, এবং এটা পরপর এমআরএনএটা বেরিয়ে আসবে, 5' হয়ে এমআরএনএটা বেরিয়ে আসবে। ঠিক আছে, আমরা দেখলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো। নেক্সট সিগমা ফ্যাক্টর আসলো, সিগমা ফ্যাক্টর। আর এটা কি? কোর এনজাইম। মনে পড়ছে কোর এনজাইম কী কী নিয়ে হয়? এটা তো সিগমা ফ্যাক্টর এই যে। আর কোর এনজাইম হচ্ছে কি? আলফা বিটা ড্যাশ, থাকতেও পারে নাও থাকতে পারে ওমেগা। এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো কি না? হলো এনজাইম। ওই হলো এনজাইম এবার এই প্রোমোটারের এই রিজিয়নে তৈরি হবে 35 তারপরে স্লাইডিং করবে -10-এ। স্লাইডিং করে এটা সঙ্গে ক্যাপচার করলো। ক্যাপচার করার পরবর্তীতে যেটা হচ্ছে ক্লোজ কমপ্লেক্স করলো। কার সঙ্গে? না, এই ডিএনএ এবং হলো এনজাইমের সঙ্গে ক্লোজ কমপ্লেক্সটা আসলো। এই ক্লোজ কমপ্লেক্সকে এবার এই যে হাইড্রোজেন বন্ডগুলো আছে এই বন্ডগুলোকে ভেঙে দেবে। কে ভাঙছে? ডিএনএ আরএনএ পলিমারেজ। এখনও কিন্তু সিগমা ফ্যাক্টর আছে, যখনই পলিমারাইজেশন হবে তখনই সিগমা ফ্যাক্টর আউট হয়ে যাবে। তাহলে ওপেন কমপ্লেক্স তৈরি করলো। কোশ্চেন কিন্তু পরে, ওপেন কমপ্লেক্স কে করে, কখন হয়, আর ক্লোজ কমপ্লেক্স কে করে, কখন হয়। ক্লোজ কমপ্লেক্স হচ্ছে তোমার হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ হলো এনজাইমের সঙ্গে ডিএনএ সংযুক্তিকরণ হচ্ছে ক্লোজ কমপ্লেক্স। কোথায় অবস্থান করে? -35 to -10 রিজিয়নে। এবং এটা ওপেন কমপ্লেক্স হচ্ছে কি? যখন হেলিকেজ হিসেবে কাজ করে দুটোর হাইড্রোজেন বন্ডকে ভেঙে দিচ্ছে তখন ওপেন কমপ্লেক্স। ওপেন কমপ্লেক্সে এবার কি হচ্ছে না, রাইবোনিউক্লিওসাইড টাইফসফেট। কেন টাইফসফেট আগের দিন বুঝিয়ে দিচ্ছি, এখানে বোঝানোর দরকার নেই। কারণ হচ্ছে দুটো এত পাইরোফসফেট বেরিয়ে আসবে এনার্জি দিয়ে, ওপেন কমপ্লেক্সে পরপর যুক্ত হবে। এই পরপর যে লাল অংশগুলো দেখছো এগুলো হচ্ছে এনটিপি। এগুলোকে কি বলছি? এনটিপিস, নট ডিএমটিপিস, এনটিপিস যুক্ত হচ্ছে। যেই যুক্ত হলো সঙ্গে সিগমা ফ্যাক্টর বেরিয়ে গেল। এই সিগমা ফ্যাক্টর বেরিয়ে যাওয়ার পরে এবার ইলংগেশন শুরু, ইনিশিয়েশনের পরে এবার ইলংগেশন। আরএনএ পলিমারেজ এবার মুভ করা শুরু করছে। এখানে হাইড্রোজেন বন্ডকে ভাঙছে, এইখানে আবার হাইড্রোজেন বন্ডকে জুটছে, এবং এখানে আনকয়েল করছে, একে কয়েলিং করছে। কতগুলো কাজ করছে? একটাই এনজাইম সব কাজ করছে ইন কেস অফ প্রোক্যারিওটস। তাহলে ওপেন কমপ্লেক্স করলো, আনউইন্ড করলো। দেখো লেখা আছে ওপেন কমপ্লেক্স করছে, আনউইন্ড করছে ডিএনএ কে আরএনএ পলিমারেজ। নেক্সট হচ্ছে রিউইন্ড করছে কে? আরএনএ পলিমারেজ। নেক্সট কি করছে না, উইন্ডিং অফ আরএনএ এই পরপর যুক্ত করে দিচ্ছে, এবং এখানে আরএনএ তৈরি হচ্ছে 5' নিয়ে আরএনএ তৈরি হওয়ার পরে ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে না, এইদিকে মুভ করছে ট্রান্সক্রিপশন পরপর। এবং এই যে ডিএনএ আরএনএ হাইব্রিড অংশটা আগেই বলেছি কোনটা অংশটা যেটার সঙ্গে যুক্ত থাকবে সেটা হচ্ছে ডিএনএ আরএনএ হাইব্রিড। বাকিটা এটা তার কোন প্রাইম? 5'। আরএনএর এটা হচ্ছে 5', আর এখানে লেখা আছে এটা হচ্ছে 3'। মনে রাখে যেন। তাহলে নিঃসন্দেহে এই যেটা টেমপ্লেটটা হচ্ছে বেগুনি কালারের, এটা হচ্ছে টেমপ্লেট। আর কোডিংটা করছে
এই আকাশি কালারের যেটা সেটা হচ্ছে কোডিং স্ট্যান্ড। টেমপ্লেট এই যে বলাই দেখে দেওয়া হলো টেমপ্লেট, ঠিক। নেক্সট হচ্ছে কি, আর এটা হচ্ছে কোডিং স্ট্যান্ড এবং টেমপ্লেট স্ট্যান্ড তুমি দেখলে বুঝতে পারছো এতক্ষণ যা পড়েছি তার সঙ্গে হুবহু মিল হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার চেইন ইলাঙ্গুলেশনের কতগুলো পার্ট থাকে সেই পার্টটা একটু দেখে নিচ্ছি। এই যে 5 প্রাইম ধরে ট্রান্সক্রিপ্টটা বেরিয়ে আসবে, এটাকে বলা হচ্ছে ওয়াল। এটা পোর, ছিদ্র, এই ছিদ্রের মাধ্যমে রাইবোনিউক্লিওসাইড টাইপ ফসফেট প্রবেশ করবে। আর এই গ্রোভের মধ্যে দিয়ে, দেখো এটা হচ্ছে পোর আর এটা হচ্ছে গ্রোভের মধ্যে দিয়ে ডিএনএটা পাস করে। আর ট্রান্সক্রিপশন প্রসিডিওরটা এইভাবে হয়। আপস্ট্রিম কোনটা এটা, আর ডাউনস্ট্রিম কোনটা এটা। এগুলো কিন্তু দেখলে পরে নলেজ আসবে। যখন শেষ হয়ে গেল এই এটা হচ্ছে এমআরএনএ, এটা এমআরএনএ তৈরি হচ্ছে, এই রো পজিশনে চলে এসছে। রো পজিশনে আসলে পরে কী হয়, এই রো প্রোটিন এটা নন ইনস্ট্রিনসিক, বাইরের থেকে আসছে, রো প্রোটিনটা বাইরের থেকে আসছে, বাইরের থেকে এসে কি করবে না এমআরএনএর মধ্যে প্রবেশ করবে। এই রো রিকগনিশন সাইডের ও বুঝতে পেরেছে যে আমার কাজ শেষ, তাহলে টার্মিনেশন পয়েন্ট, এটা হচ্ছে টার্মিনেশন, এই জায়গাটা হচ্ছে টার্মিনেশন, এটা হচ্ছে টার্মিনেশন পয়েন্ট। আর এটা হচ্ছে রো রিকগনিশন পয়েন্ট। রো রিকগনিশন পয়েন্টে রো যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে গিয়ে এবার এখানে হেয়ারপিন লুপ তৈরি করবে, কারণ রো রিকগনিশনের সঙ্গে এবার আরএনএ যুক্ত হয়ে যাওয়ার পরে এই হেয়ারপিন লুপ মানে স্টেম লুপ মেনলি, যেটা এনসিআরটিতেও বলা আছে, স্টেম লুপ তৈরি করলো। এবং এই স্টেম লুপের মধ্যে দিয়ে এই রোটা প্রবেশ করে এখানে যে এটা আছে তোমার হাইব্রিডটা আছে ডিএনএ আরএনএ, এটাকে পুরো ভেঙে দিয়ে চলে আসবে, টোটালটাকে ভেঙে দিয়ে একদম পুরো আলাদা করে দিল। এই হচ্ছে প্রসিডিওর। এবার যেটা হচ্ছে আমরা দেখব আমরা এই ভিডিওটা খুব ভালো করে একটু লক্ষ্য করি। ট্রান্সক্রিপশন ইজ এ প্রসেস অফ ফরমেশন অফ স্পেসিফিক আরএনএ সিকোয়েন্স ফ্রম দ্য স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স। এটা হচ্ছে ডিএনএ একটা নির্দিষ্ট পার্ট থেকে আরএনএ তৈরি করবে, এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। যেটা আগেই বলেছি 5 প্রাইম টু 3 প্রাইম যদি হয় তাহলে সেটা হচ্ছে কোডিং স্ট্যান্ড, আর 3 প্রাইম টু 5 প্রাইম যদি হয় তাহলে সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। এটা কিন্তু মনে রাখতেই হবে, কিন্তু এটা ভুলো না কিন্তু কোনো সময়। এবং এটা ডিপেন্ড করবে কি কোথায় প্রোমোটার রিজিয়ন আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারবো। এবং টার্মিনেশন পয়েন্ট থাকে, প্রোমোটার রিজিয়ন হচ্ছে সুইচ অন অফ করার জায়গা, নেক্সট হচ্ছে কোডিং রিজিয়ন, আর নেক্সট হচ্ছে টার্মিনেশন। 3 পার্ট, ট্রান্সমিশনের 3 পার্ট, 3টে পার্ট। এবং এই 3টে পার্ট ছাড়াও আরও এক্সট্রা পার্ট আছে, আমরা এতক্ষণ জেনে গেছি যে আপস্ট্রিমে কিছু থাকে, ডাউনস্ট্রিমেও কিছু থাকে। এরপরে রো ফ্যাক্টর হলো এনজাইম আরএনএ পলিমারেজ আসে। আরএনএ পলিমারেজ পরপর যুক্ত হয়ে এটা কি করবে না হেলিকেজ হিসেবে কাজ করবে, সিগমা ফ্যাক্টর যেই যুক্ত হলো তোমার পলিমারাইজেশন যেই যুক্ত হবে সিগমা ফ্যাক্টর সঙ্গে সঙ্গে সরে যাবে। এটা আমরা জানি, এটা শিখেও এসেছি, এটা কিন্তু এনসিআরটি তো আছে। কিন্তু এবার কি হচ্ছে না হেলিকেজ হিসেবে কাজ করছে এই আরএনএ পলিমারেজই, এবং খুলে দিচ্ছে তোমার ডিএনএ হেলিক্সকে। তাহলে 3 প্রাইম টু 5 প্রাইম যেটা এই যে 3 প্রাইম, এই 3 প্রাইমটাই তাহলে টেমপ্লেট হিসেবে কাজ করবে। এই 3 প্রাইমটা 3 প্রাইম টু 5 প্রাইম, এখান থেকে 5 প্রাইম টু 3 প্রাইম কী তৈরি হবে না 5 প্রাইম টু 3 প্রাইম এই যে হলুদ রঙের আস্তে আস্তে তৈরি হচ্ছে এমআরএনএ। এই যে এমআরএনএটা তৈরি হচ্ছে এই এমআরএনএটার, তাহলে কোনটা কোন প্রাইম? এমআরএন এই অংশটা থাকবে হচ্ছে 5 প্রাইম, এই অংশটা 5 প্রাইম, আর এই অংশটা হচ্ছে 3 প্রাইম হবে। আর প্রোগ্রেশন অফ ট্রান্সক্রিপশন অ্যারো দিয়ে দেখানোই আছে কোন দিকে যাচ্ছে। এই প্রসিডিওরে কিন্তু এটা তৈরি হবে, এবং যখন সে টার্মিনেশন পয়েন্টে চলে আসবে তখন টার্মিনেশন সাইডে রো ফ্যাক্টর এখানে কাজ করতে পারে। রো ফ্যাক্টর ডিপেন্ডেন্ট হতে পারে, রো ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এনসিআরটিতে রো ফ্যাক্টর আছে, এটা বলেছে, ইন্ডিপেন্ডেন্টের কথাটাই বলা নেই। সেখানে জি সিরিজ ইনভার্টেড
রিপিটের মাধ্যমে হবে, এটা আমরা জেনে এসেছি। ঠিক আছে, এটা একটা দেখলাম। নেক্সট যেটা আমি ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছি সেটা এইখানেই দেখব। পরপর দেখো, ওপেরনের যে মডেলটা আমি এতক্ষণ তোমাদের দেখিয়েছি, ঠিক যা বুঝিয়েছি সেটাই পরপর আসছে, পরপর দেখে যাও। এটা তুমি পরে তো আমি ভিডিওটা দেবো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোনটা কোন সাইড। প্রোমোটার সিকোয়েন্স -35 টু -10, রো রিকগনিশন সাইড, টার্মিনেশন সাইড। এবার এখানেই প্রোমোটার সাইডে যুক্ত হবে কে না আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। সেটা হচ্ছে সিগমা পেটার যুক্ত যখন হবে তখন হচ্ছে হলো এনজাইম হিসেবে কাজ করে, আর যদি না থাকে তাহলে কোর এনজাইমের হচ্ছে কী কী পার্ট সেটা আমরা আলোচনা করেছি। এই সিগমা ফ্যাক্টর কিন্তু রিকগনাইজ করবে 35 -35 যে রিজিয়ন সেখানে, তারপরে টাটা বক্স মানে পিপডাম বক্সে আসবে। তারপর থেকে ক্লোজ কমপ্লেক্স হচ্ছে, নেক্সট হবে ওপেন কমপ্লেক্স, হেলিকেজ হিসেবে কাজ করবে। ফার্স্ট ক্লোজ কমপ্লেক্স কী কী নিয়ে তৈরি ভালো করে বুঝে নাও। নেক্সট হচ্ছে ওপেন কমপ্লেক্স, এবং এখানে রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেটগুলো পরপর যুক্ত হতে থাকবে। রো ফ্যাক্টর বেরিয়ে গেল, সিগমা ফ্যাক্টর, সিগমাটা থাকলো না। এবার হচ্ছে ইলংগেশন, চেইন ইলংগেশন হচ্ছে পরপর টেমপ্লেটের উপর ডিপেন্ড করে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হচ্ছে কার না এনটিপিসগুলো পরপর যুক্ত হয়ে যাচ্ছে। একদিকে ডিএনএটা আনউইন্ডিং হচ্ছে, যেই যুক্ত হয়ে যাচ্ছে এনটিপিস আবার রিউইন্ডিং হয়ে যাচ্ছে ডিএনএটা। ভালো করে লক্ষ্য করো, একই কাজ করছে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এবং ডিরেকশন অফ ট্রান্সক্রিপশন কীভাবে হবে সেটাও দেখানো হয়েছে। হাইব্রিড কাকে বলা, এটা অনেকবার কোশ্চেন পড়েছে। হাইব্রিড অংশ কোনটা, আরএনএ ডিএনএ কোথায় থাকে, কোন অংশটা, কোডিং স্ট্যান্ড কোনটা, টেমপ্লেট স্ট্যান্ড কোনটা, প্রত্যেকটা কিন্তু ভালো করে বুঝে নেবে। তারপর তো এনসিআরটি বই আছে, এনসিআরটি তো আমরা বুঝবই। এবং আলটিমেটলি রো ফ্যাক্টর হিসাবে কাজ করবে এটা প্রোটিন। স্টেম লোব তৈরি করলো, তার ভেতর থেকে চলে যাবে হচ্ছে রো ফ্যাক্টর, গিয়ে একদম আর এগোতে পারবে না, আর পলিমারেজ আর এগোতে পারবে না, তার আগে ওটাকে ছিন্ন করে দেবে রো ফ্যাক্টর, পুরো ছিন্ন করে দিল, আমাদের তৈরি হয়ে গেল।